সবাইকে অভিনন্দন। অনেক দিন পর ক্লাসে আসছি। আশা করি সবাই ক্লাসে থাকবেন। এখনো কাউকে দেখতে পাচ্ছি না। ইফতারের পর আমাদের 6টা 45 মিনিটে ক্লাসে আসার কথা ছিল। এই লাইটটা দাও, এটা দাও, লাইট কম হয়ে গেছে। আমাদের 6টা 45-এ লাইভে আসার কথা ছিল, কিন্তু এখনো কাউকে দেখতে পাচ্ছি না। আশা করি সাউন্ড এবং প্রত্যেকটা বিষয়ই খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আমাদের আজকে আলোচনা শুরু হবে 1958 সাল থেকে। আমরা যদি এক নজরে বলি, 1958 সালে আসলে আইয়ুব খানের শাসন শুরু হয়। আইয়ুব খানের শাসন শুরু হয়। এই আইয়ুব খানের শাসন চলবে 1958 থেকে 1970 সাল পর্যন্ত। 1959 পিরামিড আকৃতির শাসনতন্ত্র তৈরি করবে আইয়ুব খান। পিরামিড আকৃতির শাসনতন্ত্র তৈরি করবে। 1962 শিক্ষা আন্দোলন হবে। 1966 6 দফা কর্মসূচি হবে। 1968 আগরতলা ষড়যন্ত্র মামলা হবে। 1969 গণ অভ্যুত্থান হবে। 1970 নির্বাচন হবে। এই হচ্ছে আমি এক নজরে যেগুলো প্রাইমারিলি আলোচনা করব সেগুলো এক নজরে বললাম। আপনারা একটু কমেন্টে জানান সাউন্ড এবং লেখা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টে জানিয়ে দেন। সাউন্ড এবং লেখা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দেন। তো দেখেন কি ঘটবে। আমরা জানি যে 1956 সালে পাকিস্তানের শাসনতন্ত্র হয়। এই শাসনতন্ত্র অনুযায়ী পাকিস্তান হয়ে যায় প্রেসিডেন্সিয়াল, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা।
যে কারণে তারা প্রেসিডেন্ট বানায় ইস্কান্দার মির্জাকে। ইস্কান্দার মির্জাকে প্রেসিডেন্ট বানাবে। ইস্কান্দার মির্জাকে প্রেসিডেন্ট বানানোর পর যেটা ঘটবে সেটি হচ্ছে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করবে। প্রথম 1958 সালে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করলে সে যেটি করবে সেটি হচ্ছে সামরিক প্রশাসক প্রধান হিসেবে নিযুক্ত করবে আইয়ুব খানকে। আর আইয়ুব খানকে সামরিক প্রশাসক নিয়োগ করা মাত্র 20 দিন পরেই বন্দুকের নলের মুখে ইস্কান্দার মির্জাকে সস্ত্রীক লন্ডনে পাঠিয়ে দিবে। অর্থাৎ এখানে একটা অভ্যুত্থান হবে, যেই অভ্যুত্থানের মাধ্যমে ইস্কান্দার মির্জার পতন হবে। ইস্কান্দার মির্জা চলে যাবে লন্ডনে এবং শেষ জীবন বেচারা অনেক কষ্ট করে চলেছে, একটি রেস্টুরেন্টে চাকরি করে তার জীবন কাটিয়েছে। এই হলো পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট। এই ইস্কান্দার মির্জার পতনের পর শুরু হবে আইয়ুব শাসন। আর আইয়ুব শাসন চলবে 1958 থেকে 70। এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আমরা বলেছি 62, 66, 68, 69, 70, এইগুলো যথাক্রমে ঘটতে থাকবে। এই হচ্ছে আলোচনার আজকে সারসংক্ষেপ। আমরা 8টা পর্যন্ত ক্লাস নিব, যেহেতু তারাবির থাকবে আপনাদের। এই পর্যন্ত যতটুকু যাওয়া যায়, যদি 70 সাল পার করে আমরা 71-এ যেতে পারি যাব, অন্যথায় আবার আগামীকাল আমরা এই ক্লাসে ফিরে আসব। চেষ্টা করব এখন থেকে রেগুলার ক্লাস নেওয়ার মাধ্যমে আপনাদের কোর্সটি সুন্দরভাবে সম্পূর্ণ করার। কারণ আপনারাও যখন বেশি বেশি বলেন, এটাও আসলে শোনার জন্য প্রস্তুত থাকি না, কারণ ফল তো আমার। এটা তো সত্য। এই কারণে আসলে এখন থেকে রেগুলার ক্লাসটা নেওয়া দরকার। আপনাদেরও ধাক্কা দেওয়ার দরকার ছিল, তাহলে হয়তো অ্যালার্ট হতাম না। আপনারা অনেকেই যোগাযোগ করেছেন ক্লাসের জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে এই গ্রুপটাতে ক্লাসে লাইভে আসলে লাইভে পাওয়া যায় না। এই জন্য হচ্ছে এটা সবসময় লাইভে কাউকেই পাই না, 2 জন 3 জন 4 জন। এই জন্য আপনারা যদি 10 জন 20 জন থাকতেন তাহলে কিন্তু আবার একটা ইয়ে থাকতো, মানে একটা কি বলবো, একটা এনার্জি কিন্তু থাকতো, একটা ইয়ে কিন্তু কাজ করতো। সেটা কিন্তু কখনোই করে নাই। যাই হোক, 1959 সালে আইয়ুব খান পিরামিড আকৃতির শাসনতন্ত্র তৈরি করেন। এই যে পিরামিড আকৃতির শাসনতন্ত্র, এই পিরামিড আকৃতির শাসনতন্ত্র এটা হলো 4 স্তর বিশিষ্ট। অনেক বইয়ে এটা 5 স্তর আছে, এটা 4 স্তর। কি কি? ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, আর হচ্ছে প্রাদেশিক পরিষদ। এই 4 স্তর বিশিষ্ট একটি শাসনতন্ত্র তৈরি করলেন আইয়ুব খান। এবং তিনি এটা তৈরি করতে গিয়ে যেটা করলেন, পূর্ব পাকিস্তান থেকে 40,000 ইউনিয়ন পরিষদ সদস্য নিলেন, পশ্চিম পাকিস্তান থেকে 40,000 ইউনিয়ন পরিষদ সদস্য নিলেন, সর্বমোট নিলেন 80,000। এই 80,000 ইউনিয়ন পরিষদ সদস্য নিয়ে তিনি যেটি গঠন করলেন সেটি হলো ইলেকট্রাল কলেজ। অর্থাৎ এই পাকিস্তানি ইলেকট্রাল কলেজ তৈরি করলেন আইয়ুব খান। সদস্য নিলেন 80,000। পূর্ব পাকিস্তান মানে আমাদের অংশ থেকে 40,000 ইউনিয়ন পরিষদ সদস্য নিলেন, পশ্চিম পাকিস্তান থেকে 40,000 ইউনিয়ন পরিষদ সদস্য নিলেন। এই 80,000 সদস্য নিয়ে তিনি একটি ইলেকট্রাল কলেজ গঠন করলেন। এটি হচ্ছে পিরামিড আকৃতির শাসনতন্ত্র, 4 স্তর বিশিষ্ট শাসনতন্ত্র তৈরি করলেন আইয়ুব খান। অর্থাৎ 1958 সালের এই ঘটনা চলে গেল। 1958 সালেই তিনি একটি শিক্ষা কমিশন গঠন করবেন। সেখানে এস.এম. শরীফকে তিনি চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করবেন। এই সময় শিক্ষা সচিব ছিল এস.এম. শরীফ। এই শরীফকে
কি করলো, এই এস এম শরীফকে হচ্ছে চেয়ারম্যান করলো, চেয়ারম্যান করে একটি শরীফ শিক্ষা কমিশন গঠন করলো। কমিশনের নাম হচ্ছে শরীফ শিক্ষা কমিশন। এই শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট প্রকাশ করবে হচ্ছে 1962 সালে। রিপোর্ট প্রকাশ 1962 সালে রিপোর্ট প্রকাশ করবে। এই রিপোর্টের বিরুদ্ধে যে আন্দোলন হবে সেই আন্দোলনের নামই হচ্ছে শিক্ষা আন্দোলন। আমরা অনেক সময় ভাবি যে শরীফ শিক্ষা কমিশন গঠন হয়েছে বোধহয় 62 সালে। ভুল। শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট প্রদান করছে 62 সালে। এটা কিন্তু গঠিত হয়েছে 1959 সালে। দেখেন 1959 সালে এটি গঠিত হয়েছে। এরপর আমরা যেটি দেখতে পাবো সেটি হচ্ছে এই যে শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট প্রকাশ করলো, এই রিপোর্টের বিরুদ্ধে যারা যারা মারা যায় তাদের নামগুলো একটু মনে রাখবো। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক যিনি মারা যান তিনি হচ্ছিলেন একজন গৃহভৃত্য। এই গৃহভৃত্যের নাম হচ্ছে ওয়াজিউল্লাহ। এই গৃহভৃত্যের নাম হচ্ছে ওয়াজিউল্লাহ। এই শরীফ শিক্ষা কমিশন, এই শিক্ষা আন্দোলনে মারা যায় ওয়াজিউল্লাহ। একজন বাসের কন্ডাক্টর মারা যায়, কন্ডাক্টর মারা যায় একজন বাসের। একজন ছাত্র মারা যায়, একজন বাসের কন্ডাক্টর মারা যায়। আমরা দেখব যে গোলাম মোস্তফা, ছাত্র বাবুল এরা মারা যায়। গোলাম মোস্তফা, ছাত্র বাবুল। বাসের কন্ডাক্টরের নাম হচ্ছে গোলাম মোস্তফা আর ছাত্র বাবুল। এরা মারা যায় 17ই সেপ্টেম্বর। কতই সেপ্টেম্বর? 17ই সেপ্টেম্বর। এই কারণে 17ই সেপ্টেম্বরকে বলা হয় শিক্ষা দিবস। কি দিবস? শিক্ষা দিবস। দেখেন আমি যদি আরেকটু সংক্ষেপে আবার একটু বলি, এখানে রিপিট করি তাহলে বুঝতে পারবেন। 1956 সালে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র তৈরি হয়। এই শাসনতন্ত্র অনুযায়ী পাকিস্তান হয়ে যায় ইসলামী প্রজাতন্ত্র। এই ইসলামী প্রজাতন্ত্রের পাশাপাশি পাকিস্তান হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল পাকিস্তান। এবং সেই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রথম প্রেসিডেন্ট হন ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জা ক্ষমতায় যাওয়ার পর 1958 সালে মনে করেন সামরিক শাসন জারি করা দরকার। তিনি সামরিক শাসন জারি করলেন এবং সামরিক প্রশাসক প্রধান হিসেবে নিযুক্ত করলেন আইয়ুব খানকে। আর আইয়ুব খান এই সামরিক প্রশাসক প্রধান হয়ে মাত্র 20 দিনের মাথায় বন্দুকের নলের মুখে ইস্কান্দার মির্জাকে সস্ত্রীক পাঠিয়ে দিলেন লন্ডন। আর তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, নিজে ক্ষমতা দখল করে নিলেন। এই ইস্কান্দার মির্জা সাহেব লন্ডনে শেষ জীবনে রেস্টুরেন্টে চাকরি করে কাটাবে। শুরু হলো আইয়ুব খানের শাসন। আইয়ুব খানের শাসন চলবে 1958 থেকে 1970 সাল পর্যন্ত, অর্থাৎ আজকের ক্লাসের এই পর্যন্ত আইয়ুব খানের শাসন চলবে। আইয়ুব খানের শাসনের প্রথমেই আমরা দেখতে পাবো 1959 সালে তিনি পিরামিড আকৃতির একটি শাসনতন্ত্র তৈরি করেন। যে পিরামিড আকৃতি শাসনতন্ত্র 4 ভাগে বিভক্ত করেন: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, প্রাদেশিক পরিষদ। তিনি পূর্ব পাকিস্তান থেকে 40,000, পশ্চিম পাকিস্তান থেকে 40,000, মোট 80,000 সদস্য নিয়ে একটি ইলেকট্রাল কলেজ গঠন করলেন। তিনি এ সময় একটি কমিশন গঠন করেন, যে কমিশনের নাম এস এম শরীফ শিক্ষা কমিশন। এস এম শরীফ ছিলেন শিক্ষা সচিব, তাকে এই কমিশনের চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করলেন। শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট প্রকাশ করল 1962 সালে। আর এই 1962 সালে এই রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন হলো। সেই আন্দোলনে মারা গেল গৃহভৃত্য ওয়াজিউল্লাহ, সেই আন্দোলনে মারা গেল বাসের কন্ডাক্টর গোলাম মোস্তফা, সেই আন্দোলনে মারা গেল ছাত্র বাবুল। আর এই মারা গেল 17ই সেপ্টেম্বর। এই কারণে 17ই সেপ্টেম্বর হইল শিক্ষা দিবস। কি ছিল সেই রিপোর্টে, যদিও প্রিলিমিনারিতে তা জানার দরকার নাই, তারপরও একটু বলি। যেখানে আইয়ুব খান ঘোষণা দিয়েছিল, এই শরীফ শিক্ষা কমিশন ঘোষণা দিয়েছিল যে শিক্ষা এমন কোনো সহজ বস্তু নয় যা ফ্রিতে পাওয়া যাবে। 60% বেয়ার করবে ছাত্রছাত্রীরা আর 40% বেয়ার করবে সরকার। এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না মানুষ। এই জন্য আন্দোলন হলো। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা, এই জায়গায় অনেক কিছু আমরা দেখতে পাবো। যেখানে
আপনি ডিগ্রি পাশ না করলে, মানে আপনি ডিগ্রি সেকেন্ড ক্লাস না পাইলে মাস্টার্স পড়তে পারবেন না। এরকম অনেকগুলো রিপোর্টে অনেকগুলো বিষয় ছিল, যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। যদি কখনো সুযোগ হয় রিটেনে সেগুলো পড়াবো। তাহলে দেখেন, আমরা মোটামুটি ৬২ সাল পর্যন্ত চলে গেছি। আন্তর্জাতিকে পড়িয়েছিলাম এই ৬২ সালে ভারত আর চীন যুদ্ধ হয়, ৪৪তম বিসিএস এর প্রশ্ন। এই ৬৫ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, এটাও পড়িয়েছি যুদ্ধের মধ্যে। এটা হচ্ছে কাশ্মীর নিয়ে যুদ্ধ, যা ১৯৬৬ সালে ১০ জানুয়ারি তাসখন্দ চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান হয়। আমরা এখন চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ১৯৬৬ সাল ৬ দফা কর্মসূচি। ৬ দফা কর্মসূচি বলাই যায় যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, একথা নিঃসন্দেহে বলা যায়। আমরা যদি ৬ দফা কর্মসূচির মধ্যে ঢুকি, তাইলে আমরা একটা ফরম্যাট করে লেখাপড়া করব, তাইলে আপনার পড়ালেখা গুছানো হবে। সেই ফরম্যাটটা কেমন? ৫ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ১৮ই ফেব্রুয়ারি, ২৩ মার্চ, ৭ জুন। আগে এই তারিখগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, এই তারিখগুলো আমরা একটু নিয়ে নিব। এই তারিখগুলো আমাদের কাছে বেশ ইম্পর্টেন্ট। ৫ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ১৮ই মার্চ, ও ১৮ই ফেব্রুয়ারি লিখছি, ১৮ই মার্চ, ২৩শে মার্চ, ৭ই জুন। আরেকটা নেওয়া যায়, সেটা হচ্ছে ৮ই মে। ১৮ই মার্চ। আর এখানে একটা নেই, ৮ মে, একটা তারিখ বাড়াই। ৬ দফা নিয়ে যদি প্রশ্ন আসে, আপনি আরো একটা তারিখ করতে পারেন, সহজ যদিও, এগুলো আসলে কোনো কঠিন কিছু না, সেটা হচ্ছে ৪ ফেব্রুয়ারিও নিতে পারেন। তাহলে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা তারিখ ৬ দফা নিয়ে মুখস্থ করতে হবে, একদম ঠাড়া মুখস্থ। ৬ দফা থেকে যত কঠিন প্রশ্নই আসুক আপনি পারবেন, যদি আজকের ৬ দফার ক্লাসটা মনোযোগ সহকারে করেন। এর বাইরে আর আপনার কোনো প্যারা নেওয়ার কিছু থাকবে না, এর বাইরে আপনার আর প্যারা নেওয়ার কিছু থাকবে না তেমন কিছু। ৪ ফেব্রুয়ারি, আপনারা জানেন যে ৬ দফা কর্মসূচি ঘোষণা করে লাহোরে। তাহলে ৪ ফেব্রুয়ারি কি হয়? বঙ্গবন্ধু লাহোরে পৌঁছান। লাহোরে পৌঁছান। ৫ ফেব্রুয়ারি ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। আমাদের প্যাচটা লাগে এই ৫ ফেব্রুয়ারি আর ২৩শে মার্চের মধ্যে, এই দুইটার মধ্যে। এই দিন হলো আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ৬ তারিখটা কেন লিখলাম আজকে? অনেকে পড়ায় পড়ে বইয়ে লেখা আছে যে ৫ ও ৬ ফেব্রুয়ারি তিনি ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। আজকে জেনে নেন সঠিক তথ্য। ৫ তারিখে তিনি যখন ৬ দফা কর্মসূচি ঘোষণা করলেন, তার এই ঘোষণা মেনে নেওয়া হয় না। এটা ছিল বিরোধী দলের সম্মেলন, বঙ্গবন্ধু ছিল বিরোধী দলে, এটা মেনে নেওয়া হয় না। এই কারণে ৬ তারিখের সম্মেলন তিনি বয়কট করেন। তিনি ৬ তারিখে যোগদান করেন না। তিনি ৬ তারিখে কি করলেন না? যোগদান করেন না। তিনি ৬ তারিখে যোগদান করলেন না। এই জন্য আমাদেরকে এই জায়গাটা মনে রাখতে হবে, কারণ এই জায়গাটা আমরা ভুল করে বসি। দেখেন, একটি পুস্তিকা প্রকাশিত হয় ১৮ই মার্চ, একটি পুস্তিকা প্রকাশ করে। পুস্তিকার নাম কি? পুস্তিকার নাম কি? আমাদের বাঁচার দাবি, এই শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ হয়, আমাদের বাঁচার দাবি।
এই শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ হয়। কবে প্রকাশ হয়? 18ই মার্চ। 8 মে কি হয়? এটা কি কখনো পড়েছেন? আপনি পড়েছেন? 8 মে হচ্ছে এই যে 6 দফা ঘোষণা করলো, এই কারণে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। 8 মে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হন। আর এই যে বঙ্গবন্ধু সহ যে নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, এর প্রতিবাদ চলবে। তাদের এই আসামিদের মুক্তির দাবিতে প্রতিবাদ চলবে, মিছিল চলবে, ধর্মঘট চলবে। এইটা পালন করবে কিশোর মনু মিয়া নামে এক ছেলে, সেই তেজগাঁ বেভারেজ কোম্পানিতে চাকরি করতো, তার বাড়ি নারায়ণগঞ্জ। কিশোর মনু মিয়ার নামটা এই জন্যই আসে, কিশোর মনু মিয়া, অর্থাৎ এই বন্দীদেরকে মুক্তির লক্ষ্যে কিশোর মনু মিয়া সহ অনেকে আন্দোলন করে, অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার মধ্যে মনু মিয়া ছিল কিশোর। এই কারণে এই যে 7 জুনকে পালন করা হয় 6 দফা দিবস। 6 দফা দিবস। তাহলে মারা যায় কে? কিশোর মনু মিয়া সহ অনেকে। হইতে পারে যে আগামী দিনে যে 6 দফাকে কেন্দ্র করে আহ বা বন্দীদেরকে মুক্তির দাবিতে মারা যায় কে? কিশোর মনু মিয়া। বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। হলো। তাহলে 6 দফা নিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তারিখগুলো পড়ে ফেলেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তারিখগুলো পড়ে ফেলেছি। ওকে, তারিখগুলো যদি পড়ে ফেলি, আমাদের এখন 6টা দফা একটু মুখস্থ করার পালা। 6টা দফা আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এই 6টা দফা অনেকভাবে ঘুরায় ফিরায় আসে। আজকে আমি যদি ব্যাখ্যা করি তাইলে আর যতভাবে ঘুরায় ফিরায় আসুক আপনি পারবেন। আমি 6টা দফা আপনাদেরকে লিখে দিচ্ছি। তার আগে 6টা দফা সিরিয়ালি কিভাবে মনে রাখবেন সেইটা একটু দেখাই দিচ্ছি। একটা টেকনিক মনে রাখেন, যদিও টেকনিক আমার পছন্দ না। শাকে মুখ বইছে। শাক আছে না, আমরা শাক খাই না? এই শাকে কি দিছে? মুখ বইছে। শা কে মুখ বইছে। সুন্দর। এইটুকু যদি মনে রাখতে পারি, সাথে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। ওকে, সবাই দেখতে পাচ্ছে? ওকে। কেতে হচ্ছে কেন্দ্রীয় শাসন, কেন্দ্রীয় কি? কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শাসন। আমরা কেন্দ্রীয় শাসনও লিখতে পারি, ব্যাখ্যা করলেই বুঝবেন, কারণ ব্যাখ্যাটা নানানভাবে করা যাবে। মতে হচ্ছে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা। কতে হচ্ছে কর সংক্রান্ত ক্ষমতা। বইতে হচ্ছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা। সেতে হচ্ছে সেনাবাহিনী গঠনের ক্ষমতা বা প্যারামিলিটারি, আধা সামরিক বাহিনী। আমরা লিখি সেনা বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা। আমি জানি না লেখা বুঝতে পারতেছেন কিনা, আশা করি বুঝতে পারতেছেন। তাহলে দেখেন, এই যে 6টা লাইন আমরা লিখছি, একটু ব্যাখ্যা করি। যেমন একবার পরীক্ষা আসলো যে 6 দফার মধ্যে অর্থনৈতিক বিষয় কয়টা? অর্থনৈতিক বিষয় কি কি আছে আমরা একটু দেখি। মুদ্রা, কর, বৈদেশিক বাণিজ্য। তাহলে কয়টা হয়? 3টা হয়। আমরা একটা একটা করে ব্যাখ্যা করি। শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি, মানে আমাদের শাসনতন্ত্র কেমন হবে, এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্ক কেমন হবে,
আমাদের রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে? এখানে স্পষ্ট যেটা আসছে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্র প্রকৃতির মধ্যে, সেটা হলো একটা স্বায়ত্ত শাসন চাই আমরা। আমরা কিন্তু স্বাধীনতা চাইনি, কি চেয়েছি? স্বায়ত্ত শাসন চেয়েছি, কেন্দ্রীয় শাসন চেয়েছি, বা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সম্পর্কে আমরা বলতে চেয়েছি যে সরকারের কি ক্ষমতা থাকবে। সরকারের ক্ষমতা, এই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় সরকার সবই চালাবে, কিন্তু প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা থাকবে, ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন থাকবে। মুদ্রা সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ সহজে বিনিময়যোগ্য দুটি মুদ্রা থাকবে, যেটা সহজে বিনিময় করা যাবে। কর সংক্রান্ত ক্ষমতা, দেখা যাচ্ছে ওরা আমাদের কাছ থেকে কর তুলে নিচ্ছে, কিন্তু এই কর খরচ করতেছে উন্নয়নে পশ্চিম পাকিস্তানে, আমাদের কোনো লাভই হচ্ছে না। তার মানে কর সংক্রান্ত ক্ষমতার মধ্যে কি থাকবে? আমাদের কর আমরা তুলবো, ওদের কর ওরা তুলবে, আমাদের কর দিয়ে আমাদের উন্নয়ন হবে, বাকি অংশ কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা, দেখা যাচ্ছে সবচেয়ে ফসল উৎপাদন হচ্ছে আমাদের এখানে, রপ্তানি করতেছে কেন্দ্রীয় সরকার, করে এই যে অর্জিত মুদ্রা এটা খরচ করতেছে পশ্চিম পাকিস্তানে। তাহলে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতায় কি লাগবে? যে আমরা আমাদের বাণিজ্য করব, মানে স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে আমরা আমাদের বাণিজ্য করব, ওরা ওদের পণ্য রপ্তানি করবে, আমাদেরটা দিয়ে আমাদের উন্নয়ন হবে, ওদেরটা দিয়ে ওদের উন্নয়ন হবে, তবে কেন্দ্রীয় সরকার সেটা পাবে, একটা অংশ পাবে। এবং এইটার জন্য যেটা থাকবে, এই যে এখানে মুদ্রা সংক্রান্ত দেখলেন, কর সংক্রান্ত, এখানে কিন্তু প্রস্তাবনা মুদ্রা সংক্রান্তের মধ্যে ছিল যে দুই জায়গায় দুইটা ব্যাংক হবে। এই ব্যাংকটা কি করবে? এই ব্যাংকের মাধ্যমে মুদ্রার বিনিময় হবে। সেনাবাহিনী এখানে আসলে ফুল সেনাবাহিনী না, এটা হচ্ছে আধা সামরিক বাহিনী, অর্থাৎ প্যারামিলিটারি গঠনের ক্ষমতা। লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আচ্ছা আশা করি এইটুকু বুঝতে পারবেন। 6 দফার জিনিস তো সবারই মুখস্থ আছে, তারপরে একটু বড় করে দিচ্ছি, সমস্যা নেই। আমি তো দেখতে পাচ্ছি যে বোঝা যায়। আচ্ছা, তো দেখেন এই যে 6টা দফা দেখলেন, তো 6টা দফা নিয়ে বঙ্গবন্ধু ভালো একটা কথা বলছে। উনি আঞ্চলিক ভাষায় একটা কথা বলছে, সেটা হলো দফা আমাগো একটাই, 6টা দফার মাধ্যমে ঘুরায় ফেরায় বেলা মাত্র। সে একটা দফা কি? এই 6 দফাকে যদি জিস্ট করি তাহলে দাঁড়ায় পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। কি দাঁড়াবে? পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। তাহলে পরীক্ষায় যদি আসে 6 দফার মূল বিষয়বস্তু কি, তাহলে আমরা কি দিব? পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে প্রাইমারিতেও নিবন্ধন পরীক্ষায় চলে আসলো, যেটা আমিও যারা আমার ক্লাস করছেন পড়িয়েছি, এই 6 দফা মানে ব্রিটিশ বাইবেল খ্যাত, আপনাকে যখন আন্তর্জাতিক পড়াইছি সেখানেও লেখাইছি, এই মেঘনা কাটা সনদের সাথে 6 দফাকে তুলনা করা হয়েছে। মেঘনা কাটা সনদ যেমন ব্রিটিশদের বাইবেল খ্যাত, মেঘনা কাটা সনদ যেমন ব্রিটিশদের বাইবেল খ্যাত, 6 দফা হচ্ছে বাঙালির মুক্তির সনদ। অর্থাৎ ওইটা যেমন ব্রিটিশদের মুক্তির সনদ, এটা তেমনি বাঙালির মুক্তির সনদ। এই হলো 6 দফা নিয়ে খুঁটিনাটি আলোচনা। এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, আশা করি আপনারা পারবেন। 6 দফা হয়ে গেল, বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছে, এবার আবার গ্রেপ্তার হবে, আর সেটা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলার সালটা হলো 1968। ওকে, এখানেও অনেকগুলো তারিখ আমাদেরকে একটু পড়তে হবে, সেই তারিখগুলো আমরা একটু জেনে নিই। এর মধ্যে আমাদেরকে পড়তে হবে 3 জানুয়ারি, আগের মতোই আমরা তারিখগুলো লিখব। 3 জানুয়ারি, 18 জানুয়ারি, লেখেন 3 জানুয়ারি, 18 জানুয়ারি আমাদেরকে পড়তে হবে। এই দুইটা তারিখ আমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেকেই এটা নিয়ে কনফিউজ থাকেন। 3 জানুয়ারি আসলে মামলা দায়ের হয়, তাহলে মামলা দায়ের হয়, এবার ধরে নিয়ে যাবে। কারাগারের রোজনামসার রেফারেন্স দিয়ে বলতেছি, কারণ এটা নানান বইতে নানান তথ্য আছে, ভুলও আছে।
কারাগারে রোজনামচা যেটা বলছে 18 জানুয়ারি ছেড়ে দেওয়া হয় আসামিদেরকে, দিয়ে আবার জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ আসামিদেরকে ছেড়ে দিয়ে আবার জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদেরকে ছেড়ে দিয়ে আবার কি করে, জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়। ছেড়ে দিল, আবার গ্রেপ্তার করলো, তাহলে 68 সালের এই দুইটা তারিখ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আসেন, মোট আসামি কতজন? 35 জন। প্রধান আসামি শেখ মুজিবুর রহমান। এই মামলার একটা নাম আছে, আনুষ্ঠানিক একটা নাম আছে, মামলার শিরোনাম হচ্ছে মামলার শিরোনাম রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। রাষ্ট্র বনাম মানে রাষ্ট্রদ্রোহিতার মামলা, বুঝেন? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। দেখেন, খেয়াল করেন, এই মামলার নাম দেওয়া হলো এটা। তবে এই মামলার আরো নাম আছে, যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মামলার নাম দিয়েছেন ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মামলার নাম দিয়েছেন ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মামলার নাম দিয়েছেন ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা। ওকে, ফাইন। এই মামলার আবার তথ্য, গোপন তথ্য ফাঁস করে দিবে পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য। কি নাম? কি নাম? মামলার গোপন তথ্য ফাঁস করে দেয় কে? মামলার না, গোপন তথ্য ফাঁস করে দেন এটা হলো পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন। কি নাম? আমির হোসেন। কি ছিল? পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্স মেম্বার অফ পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্স। পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন। বঙ্গবন্ধুর পক্ষের আইনজীবী কে ছিলেন? এটা আসে পরীক্ষায়। বঙ্গবন্ধুর পক্ষের আইনজীবী ইনি হচ্ছেন ব্রিটিশ বিখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়ামস। ইনি হচ্ছেন ব্রিটিশ আইনজীবী স্যার টমাস উইলিয়াম, ব্রিটিশ আইনজীবী, বঙ্গবন্ধুর পক্ষের কি আইনজীবী, বঙ্গবন্ধুর পক্ষের আইনজীবী। যে আইনে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়, যে আইনে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়, এটা আমাদের জানা থাকতে হবে। আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স অ্যাক্ট। আর্মি,
নেভি অ্যান্ড এয়ার ফোর্স অ্যাক্ট, এয়ার ফোর্স অ্যাক্ট, এটা মুখস্থ করেন, কখনো আসে নাই, চলে আসতে পারে। আর্মি নেভি অ্যান্ড এয়ার ফোর্স অ্যাক্ট, যে আইনে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়, আর্মি নেভি অ্যান্ড এয়ার ফোর্স অ্যাক্ট। দেখা যাচ্ছে স্যার, লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আসেন আমরা, এটার বিচারক কে ছিলেন? ও কই? ওর বারবার ফোন আসতেছে। আচ্ছা, এই সময় বিচারক কে ছিলেন এটা আমাদের জানা দরকার। এটা একবার প্রাইমারি পরীক্ষায় আসছিল, কারণ বিসিএস তো আসবেই, এটা স্বাভাবিক। বিচারক, সাইলেন্ট করা, একটা মানুষকে ফোন দিলে না ধরলে বারবার ফোন দেয়। আচ্ছা, দেখেন, পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন এস এ রহমান। প্রধান বিচারপতি এস এ রহমান, প্রধান বিচারপতি ছিলেন এইচ এ রহমান। ফোন আসতেছে বারবার। পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন এইচ এ রহমান, অর্থাৎ তার নেতৃত্বেই আদালত গঠন করা হয়, তার নেতৃত্বেই আদালত গঠন করা হয়। ওকে, আশা করি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে এটুকু পড়লে চলবে। আরো অনেক তথ্য আছে, আসলে এত তথ্য, মানে তথ্য পড়লে তো অভাব নেই। এক কারাগারে রোজনামচা কোন সময়কার? এই সময়কারই তো কারাগারে রোজনামচা। কারাগারে রোজনামচা পড়লে তো অনেক তথ্য আপনি পড়তেই পারেন। ঠিক আছে, যদি সময় থাকে, ইচ্ছা থাকে, ধৈর্য থাকে, তাহলে আপনাকে পড়তে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এখন 1969 সাল। আরো বেশি গুরুত্বপূর্ণ, 1969 গণঅভ্যুত্থান। এইখানে বেশ কিছু তারিখ আছে, আমাদেরকে এই তারিখগুলো মুখস্থ রাখতে হবে। তার মধ্যে একটা হলো 5 জানুয়ারি, একটা হচ্ছে 5 জানুয়ারি, আর একটা হচ্ছে 20 জানুয়ারি, আর একটা হচ্ছে 24 জানুয়ারি, 24 জানুয়ারি, আরেকটা হচ্ছে 6 ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে 22 ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে 23 ফেব্রুয়ারি। মোটামুটি এই তারিখগুলো আমাদের লাগবে। এর বাইরেও যদি আমরা পড়তে চাই, তাহলে 25শে মার্চ, 25শে মার্চ 1969, এগুলো আমরা পড়তে পারি, কারণ 25 তারিখ আইয়ুব খান পদত্যাগ করে। তার পদত্যাগটা তো ইম্পর্টেন্ট এই জায়গায়, তাই না? এই তারিখগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো দেখেন, এই যে 68 ষড়যন্ত্র মামলা, আসামিদেরকে গ্রেপ্তার, তাদেরকে খালাস দিয়ে আবার জেল গেট থেকে আবারও কি করা, তাদেরকে বন্দি করা, এই যে আইয়ুব খানের অনাচার 58 সাল থেকে চলছে, এই অনাচারকে আর কেউ প্রশ্রয় দিতে চাইলো না। এবার আর দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার আর কেউ বসে থাকবে না। এই জন্য প্রথমে মানে স্যাক গঠন হবে, তারপর ড্যাক গঠন হবে, অনেক তথ্য, অনেক কিছু। কিন্তু প্রিলিমিনারির জন্য আমাদের যেটা দরকার, 5 জানুয়ারি গঠিত হবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হবে 5 জানুয়ারি। কয় জানুয়ারি? 5 জানুয়ারি গঠিত হবে। 20 জানুয়ারি, এই যে গণ অভ্যুত্থানের মুখে ছাত্র আসাদ মারা যাবে, এই জন্য এইটাকে বলা হয় আসাদ দিবস। 24শে জানুয়ারি নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান মারা যাবে, এই যে বকশিবাজার,
এই জন্য এইটাকে নাম দেওয়া হয়েছে গণ অভ্যুত্থান দিবস। এই গণ অভ্যুত্থান দিবস ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, গণ অভ্যুত্থান দিবস। এবং আমরা আরো 2টা তারিখকে আমরা অ্যাড করব, একটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি আর একটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি। আমরা এখানে একটু অ্যাড করি 15ই ফেব্রুয়ারি। এই যে মামলার 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হক, তাকে জেলখানাতেই গুলি করে হত্যা করে, অর্থাৎ সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। কত নং আসামি? 17 নং আসামি। 22শে ফেব্রুয়ারি কি হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করা হয়। অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করা হয়। কবে? না, হত্যা করা হয়, এটা 22শে ফেব্রুয়ারি না, এটা 18ই ফেব্রুয়ারি। কত? 18ই ফেব্রুয়ারি। এরপর যেটা হবে 6 ফেব না, লেখেন 15ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি। আমরা একটা 6 ফেব্রুয়ারি লিখছিলাম না? আমরা 6 ফেব্রুয়ারি লিখেছিলাম। এই যে 6 ফেব্রুয়ারি যেটা ঘটেছিল, 6 ফেব্রুয়ারিতে এর আগেই দেওয়া উচিত। আচ্ছা, আলাদা করে লিখি, 6 ফেব্রুয়ারি হচ্ছে মামলা সমাপ্ত হয়। লিখে রাখেন 6 ফেব্রুয়ারি মামলা সমাপ্ত হয়, মানে মামলার প্রক্রিয়া সমাপ্ত হয় 6 তারিখে। এর মানে আসামিদেরকে ছেড়ে দেয় না। এর মানে এরপরে কি করবে? 22 তারিখে, 22শে ফেব্রুয়ারি কি করবে? আসামিরা জামিন পাবে, আসামিদের ছেড়ে দেওয়া হয়। 23 তারিখে যেটা ঘটবে, ছাত্রনেতা তোফায়েল আহমেদ 23 ফেব্রুয়ারি জনতার সমর্থনে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করবে। বঙ্গবন্ধু উপাধি প্রদান। সাল মাথায় রাখেন, আমরা 1969 সাল পড়তেছি, 23শে ফেব্রুয়ারি। এবার এই গণ অভ্যুত্থানের চাপের মুখে আইয়ুব খানেরা ভাল লাগবে না, সে পদত্যাগ করবে। আইয়ুব খান পদত্যাগ করবে। তবে সে একটা কাজ করে যাবে, সে ক্ষমতায় নাই, কিন্তু ক্ষমতা এমন একজনকে দিয়ে যাবে যে আরো অবস্থা খারাপ। সেটা হলো আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করবে। কার নিকট? অর্থাৎ আইয়ুব খান 25 তারিখে ক্ষমতা ছেড়ে দিবে, সে ক্ষমতা হস্তান্তর করবে আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট। তাইলে আমরা এখন 40 সালে চলে যাব, 70 সালে চলে যাব আমরা, যে এই যে 70 সালের যে নির্বাচন, সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। দেখেন, ও আচ্ছা, হ্যাঁ, এই বছরই 1969 সালে, ভালো কথা বলেছে, 1969 সালেই শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ব পাকিস্তানের নাম রাখেন বাংলাদেশ। যখন অরিজিনালি এই বঙ্গোপসাগর বাদে আর এই বঙ্গ কোথাও ছিল না। তাইলে কবে? 5 ডিসেম্বর 1969 বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম করলেন বাংলাদেশ, নামকরণ করেন বাংলাদেশ, নামকরণ করেন। পূর্ব পাকিস্তানের নামকরণ করলেন বাংলাদেশ। ওকে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল।
আমরা এখন চলে যাচ্ছি 70 সালে। 70 সাল মানে নির্বাচন, যার পর দাঁড়িয়ে এই মহান মুক্তিযুদ্ধ, যে কারণেই মুক্তিযুদ্ধ হয়েছে। 1970 সালের সাধারণ পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। 1970 সালের সাধারণ পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এখন কে ক্ষমতায় আসলো? আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। কে ছেড়ে দিল? আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিল ইয়াহিয়া খানের নিকট। সে এসেই মানে একটু কার্টিসি দেখাইলো, মানে এই বিশাল ভদ্র, বিশাল ভালো লোক, এমন একটা ভাব। সেটা হলো সে LFO গঠন করলো। LFO হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার LFO সে জারি করলো। এই LFO সে জারি করে 30শে মার্চ 1970। 25 তারিখে ক্ষমতা ছেড়ে দিল আইয়ুব খান। আমরা কি আইয়ুব খানের ক্ষমতা ছেড়ে দেওয়া ওখানে 25শে মার্চ লিখেছিলাম? 1970 লিখেছিলাম? 1970 লিখবো আমরা, সরি 1970। হ্যাঁ, তো এখানে এসে যেটা হবে যে এই 30শে মার্চ 1970 LFO লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করবে। এখন এখানে কি ঘটবে আমরা দুইটা ছকে দেখাই। এখানে সিম্পল দেখাবো, সব দেখাবো না। একটা হলো সাধারণ পরিষদের নির্বাচন হবে, আর একটা প্রাদেশিক পরিষদের নির্বাচন হবে। আর একটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন। তো আমরা শুধু আওয়ামী লীগের জন্য বরাদ্দটাই পড়ব। আওয়ামী লীগের আসন, মোট আসন হইল 169। এর মধ্যে নির্বাচিত 160 আর 9টা হলো সংরক্ষিত আসন। এটা বরাদ্দ করা হইল। জয় পাইল হইল জয়লাভ 167, মানে 160টি আসনে জিতলো আর 60টি আসনে ইয়া হলো, মানে 162টা, সরি এখানে এখানে 162, সরি এখানে 7, এখানে 160টা জিতলো, এখানে 7টা জিতলো, মোট 167টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করলো। এইটা হলো সাধারণ পরিষদের নির্বাচন। সাধারণ পরিষদের নির্বাচনে কয়টা পাইলো? 167টা। তাহলে এই যে সাধারণ পরিষদের নির্বাচন, যদি এখানে বলা হয় মোট আসন কয়টা ছিল, কারণ এটা তো পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ, তাহলে মোট আসন ছিল 313টা। অর্থাৎ 313টির মধ্যে 169টি পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল, যেখানে আওয়ামী লীগই লাভ করে 167টি। তার মানে সরকার গঠন করবে কে? আওয়ামী লীগ। এইখানে আবার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট আসন ছিল 310টি। এখানে আওয়ামী লীগ নির্বাচনে জিতে 288 আর 10টা সংরক্ষিত আসন, এই 298টি আওয়ামী লীগ লাভ করে। এই 310টার মধ্যে 300টা হলো নির্বাচিত আসন, 10টা হচ্ছে সংরক্ষিত আসন। এটা হলো প্রাদেশিক পরিষদ, প্রদেশ ভিত্তিক নির্বাচন। সাধারণ পরিষদের নির্বাচন হলো ওভারঅল, সব মিলে। সব মিলেও তো এখানে আওয়ামী লীগ ক্ষমতায় যায়, এখানেও আওয়ামী লীগ ক্ষমতায় যায়, কিন্তু আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ক্ষমতা ছাড়বেন না।
সে ক্ষমতা ছাড়বে না, জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা ছাড়বে না। এটা আপনারা যারা মুজিব একটি জাতির রূপকার এই মুভিটা দেখছেন, এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ার করা হয়েছে। এখান থেকে কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারেন। তো এরপর আলোচনা হবে এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তান থেকে একটা আসন লাভ করতে পারে নাই। 140টা আসন ছিল, তার মধ্যে একটাও পায় নাই। বুঝতে পেরেছেন? 140-এর মধ্যে একটাও পায় নাই। সো যেটা হবে, ইয়াহিয়া ভুট্টো এবং মুজিবের মধ্যে আলোচনা হবে। ইয়াহিয়া ভুট্টো মুজিব দফায় দফায় বসবে, আলোচনা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেক অফারই করা হবে, ক্ষমতা ভাগ করে নেওয়ার অফার করা হবে, কিন্তু বঙ্গবন্ধু এটা মানবেন না। না মানলে যেটা হবে সেটা হলো পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন তৈরি হবে। কত বাজে? 35, 7টা 35, অনেক সময় আছে, 25 মিনিট। অসহযোগ আন্দোলন পূর্ব পাকিস্তানে 2 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত যে আন্দোলন হয়, এই আন্দোলনই হচ্ছে অসহযোগ আন্দোলন। আমাদের এখানে অনেকগুলো তারিখ পড়তে হবে। 2 মার্চ পড়তে হবে, 3 মার্চ পড়তে হবে, 6 মার্চ পড়তে হবে, 7 মার্চ পড়তে হবে, 19 মার্চ পড়তে হবে, 23 মার্চ পড়তে হবে, 25 মার্চ পড়তে হবে। অর্থাৎ অসহযোগ আন্দোলনের মধ্যে এই তারিখগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই তারিখগুলো আমরা খুব ভালো করে পড়ব। দেখেন এখানে 2, 3, 6, 23 এই তারিখগুলো হলো পতাকা নিয়ে কথা, পতাকা সম্পর্কিত কথা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন আমাদের পতাকার অনুপাত কত? বুঝি না। হ্যাঁ, 12:6 অথবা 10:6 অথবা 5:3 অথবা 2.5:1.5 এই যে ভাগ করলে যা হয় 10, 6, 5, 3, 2.5, 1.5। এটা আমরা এমনিতেই জানি, এটা কমন তথ্য, মুখস্থ তথ্য, এটা নিয়ে সমস্যা নাই। এমনিতে আমরা আমাদের পতাকা সম্পর্কে জানি যে সবুজ ক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, সবুজের মাঝে লাল থাকবেই চিরকাল, তাই তো? তাহলে দেখেন প্রথমে পতাকা হয় মানচিত্রযুক্ত, অর্থাৎ মানচিত্র খচিত পতাকা। এই যে মানচিত্র খচিত পতাকা, এটা ডিজাইনার কে? এটা ডিজাইনার হলো শিবনারায়ণ দাস। মানচিত্র খচিত পতাকার ডিজাইনারের নাম কি? শিবনারায়ণ দাস। পরবর্তীতে এই পতাকা থেকে মানচিত্র ফেলে দেওয়া হয়, এই জন্য বলা হয় বর্তমান পতাকার ডিজাইনার। বর্তমান পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। ওকে, এই যে আমাদের পতাকা নিয়ে আমরা কথা বললাম, এর মধ্যে 2 তারিখে যেটা হয়, প্রথম পতাকা উত্তোলন হয়। প্রথম পতাকা উত্তোলন 2 মার্চ, স্থান বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। কে উত্তোলন করেন? ডাকসু ভিপি আসম আব্দুর রব। পরীক্ষা আসার সম্ভাবনা নাই, তারপরে লিখে দিলাম ডাকসু ভিপি আসম আব্দুর রব। ডাকসু ভিপি আসম আব্দুর রব এই 2 তারিখে উত্তোলন করলেন। এই কারণে
জাতীয় পতাকা দিবস, জাতীয় পতাকা দিবস 2 মার্চ। জাতীয় পতাকা দিবস কয় মার্চ? 2 মার্চ আমরা পেয়ে গেলাম। তাহলে 3 মার্চ কি ঘটছে? এটা জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন। জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন। 6 মার্চ মুক্তিযুদ্ধে পতাকা গৃহীত হয়েছে। মুক্তিযুদ্ধে পতাকা গৃহীত হয়। ওকে, আর একটা তারিখ থাকলো আমাদের, সেটা হচ্ছে 23শে মার্চ। 23 মার্চ, 23 মার্চ হচ্ছে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন। এই দিন বঙ্গবন্ধুর বাড়ি, সরকারি অসরকারি সকল অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সব জায়গায় পতাকা উত্তোলন করা হয়। এইটাকে বলে আনুষ্ঠানিক। এই জন্য আমরা এই যে 2 মার্চ এবং 3 মার্চ এই জায়গায় কিন্তু গন্ডগোল বাধায় ফেলি, এই জায়গায় কিন্তু গুলিয়ে ফেলি আমরা, এটা কিন্তু গোলানো যাবে না। তাহলে আমাদের বাকি থাকলো 7ই মার্চ, 19শে মার্চ, 25শে মার্চ। আসেন এই 3টা তারিখ নিয়ে আমরা কথা বললে আমাদের অসহযোগ আন্দোলন শেষ হয়ে যাবে। প্রথমেই 7ই মার্চ নিয়ে কথা বলি। 7ই মার্চ মানেই হচ্ছে সেই ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক ভাষণ, সেই জ্বালাময়ী ভাষণ। 7ই মার্চ মানে সেই জ্বালাময়ী ভাষণ। 7ই মার্চের ভাষণ আমরা জানি কোথায় হয়? সাবেক রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমাদেরকে জানতে হবে এই ভাষণটির সময়কাল। এটা শুরু হয় 3টা 45-এ, এটা 2টা 45-এ শুরু হয় এবং 3টা 3 মিনিটে উনি শেষ করেন। 3 মিনিটে। এটা যদি সময়কাল নিয়ে আমাদের প্রশ্ন আসে তাহলে 18 মিনিট মতান্তরে 19 মিনিট, কারণ এটা 18 মিনিটের বেশি ছিল। যদিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 22 মিনিট, কিন্তু সবটুকু ধারণ করা সম্ভব হয় নাই। পত্রিকা বলেছিল 12 মিনিট, কেটে ছেটে 12 মিনিট হয়। তবে সর্বজন গ্রহণযোগ্য হলো 18 মিনিট 39 সেকেন্ড। যদি অপশনে 18 মিনিট এবং 19 মিনিট দুইটাই থাকে তাহলে উত্তর হবে 19 মিনিট। যদি 19 মিনিট উত্তরে না থাকে, অপশনে না থাকে, তাহলে উত্তর হবে 18 মিনিট। দেখেন এই ভাষণের শব্দ সংখ্যা 1108টি। শব্দ সংখ্যা হচ্ছে 1108টি। দফা হচ্ছে 4টি। এই 4 দফা আবার আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, কারণ আসতেই পারে তৃতীয় দফা কোনটা, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন যদি আপনার মুখস্থ না থাকে। দেখেন 1 নম্বর দফা হচ্ছে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হচ্ছে গণপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। 3 নাম্বার হইল সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করতে হবে, মানে গণহত্যার
তদন্ত করতে হবে। 4 নম্বর হচ্ছে গণপ্রতিনিধিত্ব বলেছি। 4 নম্বর হচ্ছে সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। এই হলো 4 দফা। এই 4 দফা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কারণ বলতেই পারে চতুর্থ দফা কোনটা, তৃতীয় দফা কোনটা, দ্বিতীয় দফা কোনটা, এইটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। তাহলে 7 দফা নিয়ে আমরা সময়কাল পড়লাম, শব্দ সংখ্যা পড়লাম, দফা পড়লাম। এবার আসেন 7 দফার সাথে ইউনেস্কোর সম্পর্কটা কি, ইউনেস্কো কি করেছে এখানে, যার জন্য এটা আমরা পড়তেছি। আসেন, 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে কবে? ইউনেস্কো, এটা আসে পরীক্ষায়, ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে কবে? অন্তর্ভুক্ত করে কবে? কবে? হ্যাঁ, 2017 সালে কত তারিখে? 2017 সালের কত তারিখে? 30 অক্টোবর। 30 অক্টোবর, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 2017 সালের 30 অক্টোবর, এটা হচ্ছে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার। মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। এটা গেল। আমরা যেটা এখন দেখতে চাই সেটা হলো একটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ নিয়ে একটা গ্রন্থ হয়েছে। এটা এই গ্রন্থের 201 পৃষ্ঠায় বঙ্গবন্ধুর এই ভাষণটা স্থান পেয়েছে। সেটার নাম কি, সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই। তো ইংরেজিতে একটা অনুদিত বই, যে বইয়ের নাম হচ্ছে উই শ্যাল ফাইট অন দ্য বিসেস দ্য স্পিসেস, we shall fight on the beaches the species that inspired history, that inspired history. We shall fight on the beaches the species that inspired history, that inspired history. এটার লেখক হচ্ছে জ্যাকব অ্যান্ড ফিল। এটা ইংরেজিতে অনুদিত একটা বই। এই বইয়ে বঙ্গবন্ধু সহ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ভাষণগুলো স্থান পেয়েছে। এটা আমরা মনে রাখবো। We shall fight on the beaches the species that inspired history. বঙ্গবন্ধুকে 7ই মার্চের ভাষণের কারণে বলা হয়েছে রাজনীতির কবি। রাজনীতির কবি উপাধি দেয় নিউজউইক ম্যাগাজিন। নিউজউইক, ভালোই মুখস্থ হয়েছে তোমার, ম্যাগাজিন, 5 এপ্রিল 1971। কেউ যদি লেগে থাকে, হ্যাঁ, যত্ন করলে সেই গাছে ফল ধরবেই, কেউ লেগে থাকলে হবে। 5 এপ্রিল 1971। এইটা হচ্ছে বঙ্গবন্ধুকে কি বলল, রাজনীতির কবি উপাধি দিল, নিউজউইক ম্যাগাজিন। এবার আসেন ওকে, এবার আসেন যে সামনে তোমার বাঁশের লাঠি, পেছনে বন্দুক
আর জনগণ। এটি বঙ্গবন্ধুকে কে বলেন? এই উক্তিটি কার? সামনে তোমার বাঁশের লাঠি, পেছনে বন্দুক আর জনগণ। এই উক্তিটি কে করেন? কেউ বলতে পারবেন? সামনে তোমার বাঁশের লাঠি, পেছনে বন্দুক আর জনগণ। বঙ্গবন্ধুকে এই ইন্সপায়ার্ডটা কে করেন? এটা একটা ইন্সপায়ার্ড কি বলবো কোটেশন। হ্যাঁ, একটু ইন্সপায়ার্ড হওয়ার মতো একটা কোটেশন। এটি কে করেন? একটু জানতে চাই সবার কাছে। কেউই উত্তর দেননি, হয়তো দিবেন। আমরা সামনে এগিয়ে যাই। হ্যাঁ, এটা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে এই কথাটি বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এই কথাটি বলেন। তাহলে আমাদের 7ই মার্চ শেষ হয়ে গেল ভাইয়া। আমরা এখন 19শে মার্চে চলে যাই। 19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। পরীক্ষায় আসে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়? তাহলে আমরা দিব গাজীপুরে। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় গাজীপুরে। ওকে, 25শে মার্চ আমরা পরের তারিখে চলে যাচ্ছি। 25 মার্চ এটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে অপারেশন সার্চলাইট। 1971 সালের 25শে মার্চ রাতে নিরীহ 50,000 বাঙালি নরনারীর উপর পাকিস্তানি বাহিনীর যে পৈশাচিক হামলা এবং হত্যা, এটিকেই বলা হয়েছে অপারেশন কি সার্চলাইট। তাইলে পরীক্ষা কি আসতে পারে? অপারেশন সার্চলাইট পরিচালিত হয় কত তারিখে? তাহলে আমরা দিব 25 তারিখে। অপারেশন সার্চলাইট পরিচালিত হয় কত তারিখে? আমরা দিব 25 তারিখে। তাইলে কত হাজার বাঙালি নরনারীকে হত্যা করা হয়? 50,000 বাঙালি নরনারীকে হত্যা করা হয়। 50,000। এখানে যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো তখন ওভার দ্য টেলিফোন বলল দ্য বিগ বার্ড ইন কেজ, তার মানে বড় পাখিটা এখন খাঁচায়। তাহলে বঙ্গবন্ধুকে যে গ্রেপ্তার করলো এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার এটিকে বলা হয় অপারেশন বিগ বার্ড। এবার আসেন, এই যে অপারেশন বিগ বার্ড দেখলাম, অপারেশন সার্চলাইট দেখলাম, এরকম নৌপথে যেটা পরিচালিত সেটা অপারেশন জ্যাকপট। হ্যাঁ, এরকম যেগুলো আছে আমরা পড়ব। এই যে 25শে মার্চকে গণহত্যা দিবসে স্বীকৃতি দেওয়া হয়েছে। গণহত্যা দিবস কবে? 11ই মার্চ 2017। 11ই মার্চ 2017 সালে এই 25শে মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। তো অসহযোগ আন্দোলন শেষ, পাশাপাশি আমাদের 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের রণকৌশল, পাক বাহিনীর আত্মসমর্পণ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের যে অভ্যুদয়, এই বিষয়গুলো পড়বো। মানে আরেক ক্লাসে আমরা মুক্তিযুদ্ধ শেষ করব এবং সেটা আগামীকালই হয়ে যাবে। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধ শেষ করবো আরেক ক্লাসে, সংবিধানে যাব, তারপরে সরকার ব্যবস্থা, এই বিষয়গুলোতে আমরা চলে যাব। তাহলে আসেন আমরা যে জায়গাটা ছিলাম, 26শে মার্চ কত বাজে মাইনুদ্দিন? 26 মার্চ 53। ওকে, 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আগামীকাল পড়াইলে ভালো হতো, আজকে তো 25শে মার্চ পড়াইলাম।
আছে কিন্তু 25শে মার্চ, তাই না? কালকে হচ্ছে 26শে মার্চ। তাহলে আমরা জানি এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই, কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কোনো কিছু নাই। স্বাধীনতার মহান ঘোষক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিন উনি গ্রেপ্তার হওয়ার পূর্বে ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামের আওয়ামী লীগের সভাপতির নিকট, জহুর আহমেদের নিকট তিনি স্বাধীনতার ঘোষণা বার্তাটি প্রেরণ করেন। এরপর ওখান থেকে আবুল কাসেম সন্দীপ সহ অনেকেই এই স্বাধীনতার ঘোষণা বার্তাটি পাঠ করেন। 27শে মার্চ সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্রে ওইখানে দায়িত্বে থাকা মেজর জিয়াউর রহমান অন বিহাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার ঘোষণা বার্তাটি পাঠ করেন। তাইলে আমাদের এই 26শে মার্চ থেকে আমাদের যে তথ্যটা বা যে লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে, কিসের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা বার্তাটি প্রেরণ করেন? তাহলে আমরা নিব ওয়্যারলেসের মাধ্যমে। এছাড়া আর আসলে এখানে তেমন কিছু করার নাই। 26শে মার্চও শেষ হয়ে গেল। তো আমরা আজকে 58 থেকে 71 সাল আমরা পড়লাম, যদিও ক্যাপশনে আছে 70, আমার ধারণা ছিল 70 পর্যন্ত পড়াবো, 71 পর্যন্ত নিয়তের চেয়ে বেশি পড়াইছি, কোনো সমস্যা নাই। তো আরো বেশি পড়ানো যেত, মুক্তিযুদ্ধ শেষ করে দেওয়া যেত, কিন্তু তারাবির নামাজের সময় হয়ে যাচ্ছে, এই কারণে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। অবশ্যই কালকে আমরা মুক্তিযুদ্ধ শেষ করব এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের কোর্সটা কমপ্লিট করব। এটা লাস্ট কমিটমেন্ট, এই কমিটমেন্ট আর ব্রেক হবে না। ওকে।